নমস্কার বন্ধুরা, বাংলার ঐতিহ্য ও সংস্কৃতি ইউটিউব চ্যানেলের আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমরা এসেছি আরেকটি বাংলার অতি পুরনো ঐতিহ্যবাহী রাজবাড়িতে, আন্দুল রাজবাড়ি দেখতে। জানেন কি 1770 সালে স্বয়ং রবার্ট ক্লাইভ এই রাজবাড়িতে উপস্থিত ছিলেন দুর্গাপুজো দেখতে। সঙ্গে এনেছিলেন 10,000 টাকার সন্দেশ, 108টি পদ্ম এবং 1000 টাকার প্রণামী। ভাবতে পারছেন 1770 সালের 10,000 টাকার সন্দেশ মানে 2025 সালের কত টাকা? আচ্ছা চলুন আজ আমরা এই রাজবাড়ির অজানা সব ইতিহাস জানব। আন্দুল পশ্চিমবঙ্গের হাওড়া জেলার একটি অতি পরিচিত স্থান, যার ঐতিহাসিক গুরুত্ব, সাংস্কৃতিক ঐতিহ্য ও প্রাকৃতিক সৌন্দর্যের জন্য সুপরিচিত। এই আন্দুল শব্দটি আনন্দধুরি থেকে এসেছে। একদা চৈতন্যদেব নদিয়া থেকে আন্দুল হয়েই পুরী পাড়ি দিয়েছিলেন। শিষ্যদের সঙ্গে সেই পদযাত্রায় প্রচুর ধুলো উড়েছিল সাধারণ মানুষের কাছে, যা আনন্দধুলি নামে পরিচিত। আন্দুল শব্দের উৎপত্তি এই আনন্দধুলি থেকেই, যার পাশ দিয়ে বয়ে গেছে সরস্বতী নদী, যা এখন সরস্বতী খাল নামে পরিচিত। এবার আসি আন্দুলের রাজপরিবারের ইতিহাস নিয়ে। সময়টা অষ্টাদশ শতাব্দীর মধ্যভাগ। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির উকিল হিসেবে নিযুক্ত হলো আন্দুলের এক যুবক। মাইনে 20 টাকা, ঠিয়ন বাবদ 5 টাকা ও বাড়ি ভাড়া 3 টাকা। পরে অবশ্য কাজকর্মে যুবকের উন্নতি দেখে কোম্পানি পাঠিয়ে দিলেন মুর্শিদাবাদ। বদলি হওয়ায় মাইনে বেড়ে দাঁড়ালো মাসিক 70 টাকা ও বাড়ি ভাড়া ও পিয়ন বাবদ 28 টাকা। ইংরাজি, পার্সি জানা যুবক কিছুদিনের মধ্যেই সাহেবদের মন জয় করে নিলেন। মনে রাখতে হবে, সেই সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানির সর্বেসর্বা ছিলেন রবার্ট ক্লাইভ। তার সুনজরে এলো যুবকের কীর্তি। পদোন্নতি হয়ে উকিল থেকে সোজা কোম্পানির দেওয়ান। এই যুবকটি হলেন রামচরণ রায়। 1757 সালের 23শে জুন ব্রিটিশদের সঙ্গে সিরাজের পলাশির যুদ্ধে সিরাজের পরাজয়ের পর মুর্শিদাবাদে অরাজকতা শুরু হয়। ইংরেজ সৈন্যরা একে একে সিরাজের প্রাসাদ, অস্ত্রাগার, কোষাগার অধিগ্রহণ করল। সেই সময় দেওয়ান পদে রয়েছেন রামচরণ রায়। প্রবাদ আছে, ব্রিটিশ সরকারের বিশ্বস্ত কর্মী হওয়ার কারণে সেই রাতে সিরাজের কোষাগার থেকে অগাধ সম্পত্তি পেয়েছিলেন তিনি, যেগুলো তিনি সরস্বতী নদী মারফত মুর্শিদাবাদ থেকে আন্দুলে নিয়ে আসেন। সিরাজের পরাজয়ের পর মীর কাসিম প্রথম নবাব হয়ে রামচরণ রায়কে কোলেরা ও অন্যান্য গ্রাম দান করেন। পরবর্তীকালে একাধিক পরগনাও দান করেন। সেই থেকেই শুরু হয় রায় বংশের রমরমা। 1765 সালে বাংলা, বিহার, উড়িষ্যার দেওয়ানি লাভ করে ইস্ট ইন্ডিয়া কোম্পানি। লর্ড ক্লাইভের ইচ্ছায় রামচরণ রাজা উপাধি লাভ করেন মোগল দরবার হতে। তবে 2রা জানুয়ারি 1766 সালে সম্রাট দ্বিতীয় শাহ আলমের নিকট তিনি তার প্রাপ্ত রাজা উপাধি পুত্র রামলোচন রায়কে প্রদান করার আর্জি জানান। মঞ্জুর হয় তার সেই আবেদন। ভারত সম্রাট অসিতি রামচরণের পরিবর্তে তার প্রথম পুত্র রামলোচনকে প্রদান করেন রাজা উপাধি। রত্নখচিত সিংহাসন, অমূল্য রাজমুকুট প্রদান করেন। পাশাপাশি তিনি 4000 সৈন্য রাখার অধিকার এবং রূপোর ঝালর দেয়া পালকি ব্যবহারের অনুমতি পান। এছাড়াও তিনি 12টি হাতি, 100টি ঘোড়া এবং 1টি কামান উপহার স্বরূপ। বর্তমানে রাজবাড়ির অন্নপূর্ণা মন্দিরের সম্মুখে এই কামানটি রাখা আছে। এই কামানটি বহু ইতিহাসের সাক্ষী। পূর্বে রাজবাড়ির পুজোয় 6 বার করে কামান দাগা হতো। আন্দুল ও পার্শ্ববর্তী গ্রামের দুর্গাপুজোর নিঘণ্ট অনুষ্ঠিত হতো এই তোপধ্বনির অনুসারেই। রাজা রামলোচন রায়ের আমল থেকে আন্দুল রাজবংশের সূচনা হয়। পিতা জীবিত অবস্থায় 8টি মৌজায় বিস্তৃত জমিদারির দায়িত্ব গ্রহণ করে রাজা রামলোচন রায়। তার আমলে হুগলি থেকে বহু শিক্ষক, চিকিৎসক, পণ্ডিতদের নিষ্কর জমি দান করে স্থাপন করানো হয় নতুন নতুন বসতি। তিনি আন্দুল ও তার পার্শ্ববর্তী এলাকায় টোল, চতুষ্পতি ও আয়ুর্বেদিক চিকিৎসালয় স্থাপন করেন। আন্দুলের প্রথম রাজবাড়িও রাজা রামলোচনের তৈরি। 1770 সালে
তার তৈরি দুর্গাদালানে প্রথম দুর্গাপূজা শুরু হয়। কথিত আছে 10,000 টাকার সন্দেশ, 108টি পদ্ম ও 1000 টাকার প্রণামী নিয়ে প্রথমবারের পুজোয় সপারিষদ এসেছিলেন স্বয়ং রবার্ট ক্লাইভ। জমিদারি করার পাশাপাশি রামলোচন ছিলেন রবার্ট ক্লাইভ ও ওয়ারেন হেস্টিংয়ের দেওয়ান। কালীঘাটের মন্দিরের সামনে নাট মন্দির তৈরি করেছিলেন এই রাজা রামলোচন। 1777 সালে রাজা রামলোচনের মৃত্যু হয়। পিতার মৃত্যুর পর তার জ্যেষ্ঠ পুত্র কাশীনাথ রায় মাত্র 10 বছর বয়সে আন্দুল জমিদারির উত্তরাধিকারী হন। আন্দুলের অন্নপূর্ণা মন্দির ও 14টি শিব মন্দির তিনি নির্মাণ করেন। এই মন্দিরটি রাজবাড়ির মন্দির চত্বরের পাশেই অবস্থিত। 1807 সালে রাজা কাশীনাথ মারা যান। মাত্র 4 বছর বয়সে নাবালক পুত্র রাজনারায়ণ আন্দুল জমিদারির উত্তরাধিকারী হন। রাজনারায়ণ ছিলেন তৎকালীন প্রসিদ্ধ হিন্দু কলেজের ছাত্র, ডিরোজিওর শিষ্য এবং ইয়ং বেঙ্গলের সদস্য। তিনি মাতৃভাষা ছাড়াও সংস্কৃত, ইংরাজি, পার্সি, উর্দু, গ্রিক, ল্যাতিন, ফার্সি প্রভৃতি ভাষায় পারদর্শী ছিলেন। তিনিই ছিলেন আন্দুল রাজবংশের শ্রেষ্ঠ রাজা। তিনি কায়স্থ পুস্তক, আন্দুল রাজ প্রশস্তি এইসব গ্রন্থ প্রকাশ করেন। পিতার নির্মিত অন্নপূর্ণা মন্দিরের অষ্টধাতুর অন্নপূর্ণা মূর্তি প্রতিষ্ঠিত করেন তিনি। পরবর্তীকালে অবশ্য এই অষ্টধাতুর 35 কেজির মূর্তিটি চুরি হয়ে যায়। আন্দুলের বর্তমান রাজপ্রাসাদ আনন্দধাম নির্মাণ রাজা রাজনারায়ণের অমর কীর্তি। 1830 সালে এই রাজবাড়ি তৈরির কাজ শুরু হয়। রাজবাড়িটি সম্পূর্ণ হয় 1834 সালে। প্রসঙ্গত বলে রাখি, রাজা রাজনারায়ণ 1835 সালে বাংলার গভর্নর লর্ড অকল্যান্ডের কাছ থেকে রাজবাহাদুর উপাধি পান। প্রায় 60 ফুট উঁচু এই রাজপ্রাসাদ বাংলার ইতিহাসের বিরল দৃষ্টান্ত। রাজবাড়ির সম্মুখে রয়েছে প্রায় 50 ফুট উচ্চতার ডোরিক স্থাপত্যের অনুকরণে তৈরি করা 10টি প্রকাণ্ড স্তম্ভ, যা সারা বাংলার শুধুমাত্র এই প্রাসাদটিতেই দেখা যায়। স্তম্ভগুলির পরিধি এতটাই বেশি যে কমপক্ষে 3 জন মানুষ একে অপরের সাথে হাত ধরে দাঁড়ালে তবেই এটিকে বেষ্টন করা সম্ভব হবে। প্রাসাদটি তৈরি করতে ব্যয় হয়েছিল তৎকালীন 2,83 লক্ষ টাকা। প্রাসাদটি নির্মাণের দায়িত্ব ছিল গ্র্যান্ডফিল্ড ম্যাকলয়েড কোম্পানি। 1 মে 1834 সালে আনন্দধাম পত্তনের সংবাদ সমাচার দর্পণ পত্রিকায় প্রকাশিত হয়েছিল। প্রায় 10 বিঘা জমির ওপর স্থাপিত হয়েছিল এই আনন্দধাম, যেখানে ঘরের সংখ্যা ছিল 100টি। সমগ্র প্রাসাদ ছিল বেলোয়ারি ঝাড়বাতি দ্বারা সুসজ্জিত। হাতে টানা পাখা ও পাখা ধরার ব্যবস্থা ছিল প্রাসাদে। ভেলভেট ও মখমলে সজ্জিত ছিল এই মহল। শুধু নাচ ঘরটিতেই ছিল 84টি ঝাড়বাতি, যেখানে লেগেই থাকতো নামকরা গাইয়ে ও নর্তকীদের মজলিস। এই রাজবাড়িটিতে বহু চলচ্চিত্রের শুটিং হয়েছে, তার মধ্যে 1962 সালের মীনা কুমারী অভিনীত সাহেব বিবি গোলাম অন্যতম। কিন্তু বর্তমানে রাজবাড়ির অবস্থা খুবই শোচনীয়। হেরিটেজ বিল্ডিং হিসেবে মর্যাদা পেলেও বাড়ির রক্ষণাবেক্ষণে তেমন কোনো ভূমিকা পরিলক্ষিত হয় না। রাজবাড়ির বাইরেও প্রকাণ্ড থামগুলি থেকে প্লাস্টার খসতে শুরু করে ভগ্নপ্রায় ইট বেরিয়ে পড়েছে। রাজবাড়ির ভেতরেও সেই নাচঘর আর নেই। উপরের খোলা ছাদ দিয়ে বৃষ্টির জল পড়তে থাকে। সেই রাজাও নেই আর রাজপাটও নেই, কিন্তু এখনো বাংলার ইতিহাস আঁকড়ে ধরে আছে হাওড়ার বিখ্যাত এই আন্দুল রাজবাড়ি। পথ নির্দেশ: ট্রেনে আসতে চাইলে আন্দুল স্টেশনে নেমে টোটো ধরে সহজেই এই রাজবাড়িতে আসতে পারেন। এছাড়াও সড়ক পথে আসতে গেলে আন্দুল মৌরিগ্রাম রোডের আন্দুল বাজারে নেমে পায়ে হেঁটে সহজে
এই রাজবাড়িতে আসতে পারেন। আন্দুল রাজবাড়ির ইতিহাস আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন, কারণ আপনাদের ভালোবাসা আমাদের নতুন ভিডিও তৈরি করতে উৎসাহ যোগায়। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশে থাকবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।